ঘুম ভাঙার পর জাহিদ অনেকক্ষণ বুঝতে পারল না কোথায় আছে, কেন আছে বা কিভাবে আছে। তারপর হঠাৎ করে তার সব মনে পড়ে গেল, আর সাথে সাথে লাফিয়ে উঠে বসল। হালকা আলো জ্বলছে, আসবাবহীন ন্যাড়া একটা ধাতব ঘরে মহাকাশ যানে যেরকম হয় আর কি। ফোবস নামের সেই অদ্ভুত মহাকাশযানটি পৃথিবীর লোকেরা যেটাকে ফ্লাইং শসার হিসেবে ভুল করছে, সেটি রাতে এখানে এসে পৌঁছে দিয়েছে। প্লুটোনিক নামের এক অতিকায় মহাকাশ স্টেশনটি দেখেই চিনতে পারল জাহিদ। সব কয়টি দেশ মিলে যে মহাকাশ ল্যাবরেটরি তৈরি করেছিল, যেটি 2 বছর আগে খোয়া গিয়েছিল, হারুন হাকসি সেটিকে প্লুটোনিক নাম দিয়ে তার ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। মৃত্যু দেবতার নাম প্লুটো থেকে প্লুটোনিক। জাহিদের মনে হলো নামটি ভালোই বেছে নিয়েছে, কিন্তু এই প্লুটোনিক পৃথিবী থেকে খুব বেশি একটা দূরে রয়েছে বলে মনে হলো না। তবু পৃথিবীর যাবতীয় র্যাডারের সামনে এটি অদৃশ্য কেন সে বুঝতে পারল। নিশ্চয়ই এমন কিছু রয়েছে যার জন্য রাডারের তরঙ্গ প্রতিফলিত হয়। খুট করে একটা শব্দ হলো, দরজা খুলে সন্তর্পণে কামাল এসে ঢোকে। কি ব্যাপার, মরণ ঘুম দিয়েছিস মনে হচ্ছে? ভীষণ ঘুমালাম, খিদে লেগে গেছে, খাবার দেবে কখন? কে জানে বাপু, খেতে দেবে না খেয়েই ফেলবে কে জানে। পাশের বাথরুম থেকে জাহিদ হাত মুখ ধুয়ে এসে দেখে জেসমিনও এসে হাজির। কামালের পাশে বিষণ্ণ মুখে বসে আছে। ভাগ্যচক্রে কোথায় এসে পড়েছে ভেবে ভেবে শীর্ণ হয়ে উঠেছে। জাহিদ জেসমিনকে চাঙ্গা করে তোলার চেষ্টা করে। কি ব্যাপার প্রাণীবিদ, খাঁচায় আটক প্রাণীগুলি নিয়ে গবেষণা শুরু করে দাও। দিয়েছি। কি দেখলে? মহিলা প্রাণীটি 1 সপ্তাহে পাগল হয়ে যাবে। জাহিদ হাহা করে হাসল, তারপর বলল, এত ঘাবড়ে যাচ্ছ কেন? একটা কিছু করে ফেলবো। হাসান স্যারকে দেখনি কীরকম ভয়ানক পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কি ভয়ানক কাজ করে ফেলেন? হাসান স্যার হচ্ছেন হাসান স্যার। কামাল বলল, আমরাও চেষ্টা করে দেখি। জাহিদ, তোর কি মনে হয় কিছু করা যাবে? একটা প্ল্যানিং করলে হয় না? এই সময় খুট করে দরজা খুলে গেল। একজন ইউরোপীয় মেয়ে হাতে নাস্তার ট্রেনে এসে ঢুকলো। যন্ত্রের মতো খাবার সাজিয়ে আবার যন্ত্রের মতো বেরিয়ে গেল। মহাকাশের বিশেষ ধরনের চৌকানা খাবারের ব্লক। খুঁটে খুঁটে খেতে খেতে জাহিদ বলল, ডিটেকটিভ বইতে পড়েছি বন্দীদের ঘরে লুকানো মাইক্রোফোন থাকে, এখানে নেই তো? খুঁজে দেখলেই হয়। কে কষ্ট করে খুঁজবে? জাহিদ কামালের দিকে তাকিয়ে চোখ মটকালো, তারপর বলল, আমার মনে হয় এসব এখানে নেই। জাহিদ কি করতে চায় বুঝতে না পেরে কামাল অবাক হয়ে ওর মুখের দিকে তাকালো। জাহিদ চোখ মুটকে বলল, তোর শার্টের একটা বোতামে যে এক্সপ্লোসিভটা লাগিয়ে রেখেছিলি সেটা আছে তো? কিছু না বুঝেই কামাল মিথ্যা কথাটি মেনে বলল, আছে। বেশ, ওটা চালু কর। 5 মিনিটের ভেতর সবাইকে নিয়ে প্লুটোনিক ধ্বংস হয়ে যাবে। কামাল দাঁত বের করে হাসল। বুঝতে পেরেছে জাহিদ কি করতে চাইছে। যদি ঘরে মাইক্রোফোন থেকে থাকে তাহলে নিশ্চয়ই এক্সপ্লোসিভটা উদ্ধার করার জন্য 5 মিনিটের ভেতর কেউ না কেউ ছুটে আসবে। ওরা চুপচাপ বসে রইল। ঠিক 5 মিনিটের সময় দরজা খুলে গেল। সেই ইউরোপিয়ান মেয়েটি আবার যন্ত্রের মতো ঘুরে নাস্তার প্লেট নিয়ে যন্ত্রের মতো বেরিয়ে গেল। জাহিদ হেসে বলল, নিশ্চিন্তে প্ল্যানিং করতে পারিস, ঘরে মাইক্রোফোন নেই। ওরা বসে বসে পরিকল্পনাটা করার চেষ্টা করে, কিন্তু যেহেতু প্লুটোনিক সম্পর্কে এখানকার লোকজন কাজকর্ম সম্পর্কে কোনো ধারণা এখানে নেই, তাদের পরিকল্পনার কিছুই অগ্রসর হয় না। ঘন্টা 2 পরে একজন লোক এসে ওদের ডেকে নিয়ে গেল। হারুন হাকসি তাদের জন্য নাকি অপেক্ষা করছে। এই প্রথম ও প্লুটোনিক ঘুরে দেখার সুযোগ পেল। ঘর থেকে বেরিয়েই দেখে লম্বা করিডোর, দুপাশে ছোট ছোট ঘর, প্লুটোনিক আবাসিক এলাকা। করিডোরের অন্য মাথায় ছোট একটি হল ঘরের মতো, পাশেই লিফট। লিফটের পাশে একটা ছোট সুইচ বক্সের সামনে একজন টেকনিশিয়ান কাজ করছে। আশপাশে ব্রু ড্রাইভার, নাট বল্টু আর রেঞ্জ ছড়ানো। জাহিদ কামাল আর জেসমিনকে মোটেই পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল না। যে লোকটি পথ দেখিয়ে আনছে সে সামনে সামনে হাঁটছে, পেছন পেছন কেউ আসছে কিনা সেই বিষয়ে কোনো কৌতূহল নেই। কামাল টেকনিশিয়ানের কাছে এসে তাকালো, তারপর আলগোছে বড়সড় ভ্রু ড্রাইভার তুলে নিল। সে 1 বছর জুডো ট্রেনিং নিয়েছিল, খালি হাতে কিভাবে মানুষকে মারতে হয় জানে। তবে এই ধরনের ভ্রু ড্রাইভার সাথে থাকলে ব্যাপারটা সহজ নয়। হারুন হাকসির কাছাকাছি যেতে পারলে একবার চেষ্টা করে দেখবে। এই লোকটি শেষ হয়ে গেলে পুরো প্লুটোনিকই শেষ হয়ে যাবে। হারুন হাকসির ঘরটা অগুছালো, যন্ত্রপাতিতে ঠাসা।
বিভিন্ন মিটার আর স্ক্রিনগুলি সে চিনতে পারল, যে যেন যে কোনো মহাকাশ যানেই থাকে। তবে অচেনা যন্ত্রপাতির মাঝে রয়েছে একটা চৌকানা, এক মানুষ উঁচু ইউনিট, যেটিকে দেখে কম্পিউটার মনে হচ্ছিল, যদিও পরিচিতি কম্পিউটারের সাথে এর কোনো মিল নেই। ওরা ঢুকতেই হারুন হাকসি ওদের দিকে না তাকিয়ে বলল, বসো। কামাল বসলো একপাশে, হারুন হাকসির নাগালের ভেতর। হারুন হাকসি একটা ফিতের মতো কাগজে কি জানি মন দিয়ে পড়ছিল। পড়া শেষ হলে কাগজটি রেখে দিয়ে ওদের দিকে তাকালো। তারপর কামালের দিকে তাকিয়ে হেসে বলল, স্ক্রুড্রাইভারটি দিয়ে দাও। কামাল চমকে উঠে হতভম্বের মতো পকেট থেকে স্ক্রুড্রাইভারটি বের করলো। ঝাঁপিয়ে পড়ে শেষ করে দেবে কিনা ভাবছিল, কিন্তু তার আগেই লক্ষ্য করলো হারুন হাকসির হাতে ছোট্ট একটা রিভলভার। স্ক্রুড্রাইভারটি এগিয়ে দিয়ে কামাল হতাশ হয়ে চেয়ারে হেলান দিয়ে বসল। হারুন হাকসি রিভলভারটি ড্রয়ারে রেখে একটা সিগারেট ধরিয়ে নেয়। খানিকক্ষণ একমনে সিগারেট টেনে বলল, তোমাদের ফ্রিপসির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এটা হচ্ছে ফ্রিপসি। হারুন হাকসি চৌকানি ইউনিটের দিকে হাত বাড়িয়ে দেয়। কী জিনিস এটা? কম্পিউটার। ও কোন জেনারেশন? হারুন হাকসি হাত ঝাঁকিয়ে বলল, ওটা তোমাদের ওসব চতুর্থ শ্রেণীর কম্পিউটার না যে জেনারেশন হিসাব করবে। এটি হচ্ছে আমার নিজের হাতে তৈরি কম্পিউটার। জাহিদ নির্দোষ মুখে বলল, কি করে এটা? গান গায়? হাকসি চটে উঠে বলল, কি করে শুনবে? সে ফিতের মতো কাগজটি তুলে নেয়, বলে, শোনো, আমি পড়ছি। কামাল সম্পর্কে কি লিখেছে শোনো। কামাল হচ্ছে অতি স্থিরমতি। আপাতত হারুন হাকসিকে কিভাবে হত্যা করা যায় তাই ভাবছে। করিডোরে আসার সময় খুঁটিনাটি লক্ষ্য করতে করতে আসবে। সুইচ বক্সের সামনে এসে হঠাৎ করে এদিক সেদিক তাকিয়ে একটি স্ক্রুড্রাইভার তুলে নেবে। প্রথম সুযোগটা পাওয়া মাত্র এটা দিয়ে হাকসিকে হত্যার চেষ্টা করবে। হারুন হাকসি বসতে বলার পর সে পাশে বসবে। বসার 3 মিনিট পর সে লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়বে হারুন হাকসির উপর। শুনতে শুনতে কামালের চোয়াল ঝুলে পড়ল। জাহিদের বিস্ফোরিত চোখের দিকে তাকিয়ে হাকসি বলল, ফ্রিৎসি তোমার সম্পর্কে কি বলেছে শুনবে? এই শোনো। সে পড়তে থাকে। সকাল 8:35। জাহিদ ঘরে গোপন মাইক্রোফোন রয়েছে কিনা পরীক্ষা করার জন্য হঠাৎ করে কামালকে বলবে তার শার্টের বোতামে যে এক্সপ্লোসিভটা ছিল সেটা আছে কিনা। তারপর সে কামালকে এটা চালু করতে বলবে। কেউ এক্সপ্লোসিভটা নিতে আসবে না দেখে জাহিদ ভাববে ঘরে কোনো মাইক্রোফোন নেই। এখন বুঝতে পারলে ফ্রিৎসি কী করে? তার মানে এটা মানুষের মনের কথা বলে দেয়। ঠিক মনের কথা বলে দেয় না, এটা ভবিষ্যৎ বলে দেয়। ভবিষ্যৎ? হ্যাঁ, যে কোনো মানুষ ভবিষ্যতে কখন কি করবে, কখন কি বলবে, সব নিখুঁতভাবে বলে দেয়। অসম্ভব। হাকসি হাসি মুখে বলল, বিজ্ঞানী হয়েও এরকম অবৈজ্ঞানিক কথা বলছো? এইমাত্র নিজের চোখে দেখলে, নিজের কানেও শুনলে, কিন্তু এটা কি করে সম্ভব? কামাল হাত ঝাঁকিয়ে বলল, ভবিষ্যতে কে কী করবে না করবে সেটা বলা যায় নাকি? কেন যাবে না? যেমন মনে করো তোমার কথা। আমি যদি তোমার মানসিকতা, তোমার বুদ্ধিমত্তা, তোমার পার্সোনালিটি, তোমার সব পছন্দ অপছন্দ নির্ভুল জানতে পারি, তাহলে কখন কি পরিবেশে তুমি কীরকম ব্যবহার করবে আমি মোটামুটি বলতে পারবো না? কামাল খানিকক্ষণ চিন্তা করে বলল, মোটামুটি হয়তো বলতে পারবে। আর যদি একটি অসাধারণ কম্পিউটারকে একজন মানুষের চরিত্রের যাবতীয় খবর দেওয়া হয়, সে কি নিখুঁতভাবে বলতে পারবে না কি পরিবেশে তার কীরকম ব্যবহার করা উচিত? কিন্তু আমার চরিত্রের বৈশিষ্ট্য সে কেমন করে জানবে? তোমার কণ্ঠস্বরের একটিমাত্র শব্দ যদি ফ্রিৎসি শুনতে পায়, সে নিখুঁতভাবে বলে দেবে তোমার চরিত্র কেমন। সে কেমন করে সম্ভব? তোমার চরিত্রের উপর নির্ভর করবে তোমার কণ্ঠস্বর, শব্দের বিভিন্ন অংশে তোমার দেওয়া গুরুত্ব, উচ্চারণ ভঙ্গি। তোমার আমার কানে সেগুলি ধরা পড়বে না, কিন্তু পিসি সেটি মুহূর্তে ধরে ফেলবে। যেখানে ফ্রিৎসির একটিমাত্র শব্দ শুনলেই চলে, সেখানে আমি প্লুটোনিককে এমন ব্যবস্থা করেছি যেন সে প্রতি মুহূর্তে প্লুটোনিকের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটা কথা শুনতে পায়, প্রত্যেকটি ভাবভঙ্গি দেখতে পায়। মানে এই প্লুটোনিকের প্রতিটি সেন্টিমিটার ফ্রিৎসি প্রতি মুহূর্তে দেখতে পায়, প্রত্যেকটা নিঃশ্বাসের শব্দ সে শুনতে পায়। টেলিভিশন, ক্যামেরা আর মাইক্রোফোন দিয়ে পুরো প্লুটোনিক ঘিরে রাখা হয়েছে। জাহিদ কামালের দিকে তাকালো। কামাল বিরস মুখে হেসে বলল, কী জন্য এত সাবধানতা? হাকসি একটু গম্ভীর হয়ে বলল, আমি যে পরিকল্পনা মাফিক কাজ করছি সেখানে সাবধান না হলে চলে না। কি তোমার পরিকল্পনা? সময় হলেই জানবে। আমার পরিকল্পনা মাফিক কাজ করতে হলে 100-2 প্রথম শ্রেণীর বিজ্ঞানী, 100-3 প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান দরকার। কিন্তু সবাই যে আমার পরিকল্পনাকে ভালো চোখে দেখবে তার কোনো নিশ্চয়তা নেই। কাজেই অনেককে আমার জোর করে ধরে আনতে হয়েছে। জেসমিন চমকে উঠলে বলল,
বছরখানেক আগে হঠাৎ করে যেসব বিজ্ঞানী অদৃশ্য হয়ে গিয়েছিল তাদের তুমি ধরে এনেছো? হাক্সি হাসি মুখে বলল, হ্যাঁ, যাদের আমি এখানে নিয়ে এসেছি তাদের সাথে আমার চুক্তি হচ্ছে 2 বছরের। ঠিক 2 বছর তারা আমার এখানে কাজ করবে, তারপর আমি তাদের পৃথিবীতে ফেরত পাঠাবো। জেসমিন জিজ্ঞেস করলো, আমাদেরও কি 2 বছর থাকতে হবে? হাক্সি খানিকক্ষণ কি ভেবে বলল, আসলে তোমাদের ধরিয়ে আনার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু লেজার দিয়ে আমার ফোব্বাসে ফুটো করার সময় আমার অনেকগুলি লোক মারা পড়েছে, বিশ্বস্ত সব লোক। বুঝতেই পারছো, আমি যখন অপারেশনে যাই সবচেয়ে বিশ্বস্ত লোকগুলি নিয়ে যাই, কাজে আমার কয়েকজন লোক কম পড়ে গেছে। বাধ্য হয়ে হাতের কাছে যাদের পেয়েছি ধরে এনেছি। জেসমিন আবার জিজ্ঞেস করলো, আমাদের কি 2 বছর পরে ছেড়ে দিবে? হাক্সি বাঁকা করে হেসে বলল, তোমাদের সাথে আমার কোনো চুক্তি নেই, 2 বছর পর ছেড়ে দেব এ কথা জোর দিয়ে বলা যাচ্ছে না। জেসমিন কাতর হয়ে বলল, হাক্সি, আমাদের সাথে অন্যরকম ব্যবহার করে তোমার লাভ? হাক্সি হেসে বলল, কেন, তোমরা আমাকে ধ্বংস করে দেবে? জেসমিন চুপ করে রইল। ফ্রিৎসির মতো একটা কম্পিউটার যেখানে সবার উপর তীক্ষ্ণ নজর রাখছে, পৃথিবীর সেরা সেরা সব প্রতিভাবান ব্যক্তিরা যেখানে অসহায়ভাবে বন্দী হয়ে আছে, সেখানে তারা কতটুকুই বা কী করতে পারে? হাক্সি ধূর্ত চোখে হাসতে হাসতে বলে, এখন বুঝতে পেরেছ আমি কেন এত সাবধান হয়ে থাকি? সচারেক প্রতিভাবান বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান আমার হয়ে কাজ করছে, যদিও তাদের একজনও আমার 2 চোখে দেখতে পারে না। পৃথিবীর অন্য যে কোনো ব্যক্তি হলে অনেক আগেই এদের হাতে মারা পড়তো। আমি বলে টিকে আছি, শুধু টিকে আছি বললে ভুল হবে, এদের কাছ থেকে আমার কাজও আদায় করে নিচ্ছি, কিন্তু কেউ আমার বিরুদ্ধে টু শব্দ করেনি। জাহিদ দাঁতে দাঁত ঘষে বলল, যেদিন সুযোগ আসবে না, যদি কখনো আসে সেই সুযোগ গ্রহণ করার অনুমতি আমি আগেই দিয়েছি। তবে হ্যাঁ, কি? খুব ধীরে ধীরে হাক্সির মুখ শক্ত হয়ে গেল। চিবিয়ে চিবিয়ে বলল, 2 বারের বেশি কেউ সুযোগ পাবে না। প্রথম 2 বার আমি ক্ষমা করে দিই, কিন্তু যেই মুহূর্তে কেউ 3য় বার আমাকে ধ্বংস করার পরিকল্পনা করে আমি নিজ হাতে তাকে শাস্তি দিই। কীরকম শাস্তি শুনবে? তাহলে শোনো। একজন জার্মান ছোকরাকে খালি গায়ে মহাকাশে ছেড়ে দিয়েছিলাম। 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ে সে বেলুনের মতো ফেটে গিয়েছিল। জেসমিন শিউরে উঠে বলল, কি হয়েছিল? কি করেছিল ছেলেটা? কামালের মতো আমাকে মারতে চেষ্টা করেছিল। প্রথমবার ইলেকট্রিকের শর্ট সার্কিট করে, দ্বিতীয়বার দম বন্ধ করে, তৃতীয়বার হাতুড়ির আঘাত দিয়ে। কোনোবারই কিছু করতে পারেনি। পরিকল্পনা করার সাথে সাথে ফ্রিৎসি আমাকে জানিয়ে দিয়েছিল। মানে শুধু পরিকল্পনা করেছিল আর অমনি তাকে তুমি মেরে ফেললে? হাক্সি জাহিদের দিকে তাকিয়ে হাসল, বলল, তুমি কি ভাবছো এখানে কোনো পরিকল্পনা করে সেটা কাজে লাগানোর মতো সুযোগ কাউকে দেওয়া হয়? কামাল অধৈর্য হয়ে বলল, তাহলে যে কেউ একবার করে 3 বার পরিকল্পনা করলেই তুমি তাকে শাস্তি দেবে, কিছু না করলেও? না, পরিকল্পনা করার স্বাধীনতা রয়েছে, কিন্তু তুমি যদি সেটা বাস্তবায়ন করার জন্য সময় ঠিক করো তাহলেই আমি একবার ওয়ার্নিং দিব, দ্বিতীয়বার আবার যদি কবে কোথায় কি করবে ঠিক করো তাহলে শেষ ওয়ার্নিং, তৃতীয়বার। হাক্সি কথা বন্ধ করে গলার উপর ছুরি চালানোর ভান ধরল। জাহিদ হাক্সির প্যাকেট থেকে একটা সিগারেট ধীরে ধীরে ধরালো, তারপর আপন মনে বলল, তার মানে তোমায় কিভাবে কোথায় শেষ করব ভাবতে কোনো বাধা নেই, কিন্তু যে মুহূর্তে সময় ঠিক করব অমনি তুমি একবার সুযোগ দেওয়া হয়েছে বলে ধরে নেবে? হ্যাঁ, যদি তুমি বা তোমার ফ্রিৎসি কিছু জানতে না পারো আর তার আগেই তোমায় শেষ করি। হাক্সি হো হো করে হেসে বলল, চেষ্টা করে দেখতে পারো, তোমার পুরো স্বাধীনতা রয়েছে। ঘড়িতে একটা শব্দ হলো। অমনি হাক্সি উঠে দাঁড়ালো, আমার সময় হয়েছে। তোমাদের কার কি কাজ করতে হবে সব এই ফাইলটায় লেখা রয়েছে, আজ বিকেল থেকেই কাজ শুরু করে দাও। হাক্সি একটা ফাইল ওদের দিকে এগিয়ে দেয়। জাহিদ বিরস মুখে ফাইলের পৃষ্ঠা উল্টাতে থাকে। খুঁটিনাটি বিষয় সব কিছু লেখা রয়েছে, কখন কবে কী কাজ করতে হবে তার নিখুঁত বিবরণ। হাক্সি চলে যাচ্ছিল, জেসমিন ডেকে ফেরালো, হাক্সি, আমাদের কতদিন থাকতে হবে বললে না? হাক্সি হেসে বলল, কেন, আমায় ধ্বংস করে নিজেরা মুক্ত হয়ে যাবে না? জাহিদ হেসে বলল, 100 বার যাব। তাহলে আমায় জিজ্ঞেস করছো কেন? জেসমিন জাহিদের কথায় ভরসা পায় না। ও বুঝতে পেরেছে হাক্সির বিরুদ্ধে যাওয়া অসম্ভব। হাক্সি ইচ্ছে করলেই শুধুমাত্র এখান থেকে বের হওয়া যেতে পারে, কাজেই হাক্সিকে না চটিয়ে সেই সময়টুকু জেনে নিতে চাচ্ছিল। আবার জিজ্ঞেস করলো, আমাদের কতদিন থাকতে হবে বললে না? হাক্সি ধূর্ত মুখে হেসে বলল, বেশ, তোমরাও তাহলে 2 বছর পর মুক্তি পাবে। 2 বছর? হাক্সি চলে গেলে জেসমিন আঙ্গুল গুনে গুনে দেখতে থাকে 2 বছর মানে কতদিন।
কিছুক্ষণেই সে হতাশ হয়ে পড়ে। প্লুটনিকের জীবনযাত্রা ভারী বিচিত্র। যাদেরকে পৃথিবীর নানা জায়গা থেকে ধরে আনা হয়েছে তারা প্রথম কদিন খুব ছটফট করে, বিদ্রোহ বিক্ষোভ করে, হইচই চেঁচামেচি করে। কিন্তু ফ্রিৎসির অদৃশ্য চোখ কান আর অলৌকিক ক্ষমতার সামনে কদিনেই সবাই শিশুর মতো অসহায় হয়ে পড়ে। কদিন পরেই তাদের সব রকম বিদ্রোহ বিক্ষোভের ঝোঁক কেটে যায়। তখন জেলখানায় আটক বন্দীদের মতো মাথা গুঁজে কাজ করে যায় আর দিন গুনতে থাকে কবে বন্দিজীবন শেষ করে এখান থেকে বেরিয়ে যাবে। হাক্সি বাইরে কোথায় কি করছে না করছে সেই সম্পর্কে প্লুটনিকের কাউকেই একটি কথাও বলে না। প্লুটনিকের লোকজন যখন জাহিদ আর কামালের মুখে শুনতে পেল মহাকাশের সব মহাকাশযান হাক্সি ধ্বংস করে ফেলেছে, তখন তাদের বিস্ময়, হতাশা আর আক্রোশের সীমা থাকলো না। কিন্তু কিছু করার নেই, বুকের আক্রোশ বুকে চেপে রেখে সবাই নিজের কাজ নিজে করে যেতে লাগলো। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবার একটিমাত্র উপায় হচ্ছে আত্মহত্যা করা। কিন্তু আত্মহত্যা করতে পারে কয়জন? হাক্সি কী জন্যে মহাকাশযান, কৃত্রিম গ্রহ, উপগ্রহ ধ্বংস করে বেড়াচ্ছে সেটার কোনো সুদুত্তর জাহিদ খুঁজে পায় না। প্লুটনিকের অনেকে হয়তো হাক্সির কাছে তার উদ্দেশ্য সম্পর্কে শুনেছে, কিন্তু ফ্রিৎসির ভয়ে কেউ তাদের কিছু জানালো না। সুযোগ পেয়ে একদিন সে নিজেই হাক্সিকে জিজ্ঞেস করলো তার ভবিষ্যৎ পরিকল্পনা কী। হাক্সি ওকে যা বোঝালো সেটি যেরকম আজগবি ঠিক ততটুকুই সঙ্গতিহীন। সে নাকি পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার একটা মহান পরিকল্পনা নিয়েছে। বিভিন্ন দেশ নিজেদের মাঝে যুদ্ধবিগ্রহ করে বেড়ায়, কিন্তু সব দেশ মিলে যদি একটিমাত্র রাষ্ট্রে পরিণত হয় তাহলে যুদ্ধ বিগ্রহ করার কোনো উপায় থাকবে না। কোনো দেশ তো আর নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না। পৃথিবীর সব দেশ একত্র হওয়া নাকি তখনই সম্ভব যখন একটি মহাশক্তি তাদের পরিচালনা করবে। হারুন হাক্সি হবে সেই মহাশক্তি। মহাকাশ পুরোপুরি দখল করে নেওয়ার পর সে সমস্ত পৃথিবীর কর্তৃত্ব পেয়ে যাবে। যখন খুশি যে কোনো দেশে পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারবে। পৃথিবী তখন বাধ্য হবে তার কথা শুনতে। সব শুনে জাহিদ বুঝতে পেরেছে হাক্সি হচ্ছে একটা উন্মাদ। কিন্তু এই উন্মাদের যে ক্ষমতা রয়েছে এবং সেটাকে কাজে লাগানোর যে প্রতিভা রয়েছে সেটা সত্যিই ভয়ঙ্কর। প্রথম কয়েকদিন ছটফট করে জাহিদ আর কামাল কাজে মন দিয়েছে। দুজনেই কাজ করে ডিক টার্নার নামে একজন বৃদ্ধ বিজ্ঞানীর অধীনে। লোকটা একটা ছোটোখাটো পাষাণ্ড। সুযোগ পেলে সে হাক্সির পিঠেও ছোরা বসাতে পারে। কিন্তু হাক্সির নিজের অল্প কজন লোকদের মাঝে ডিক টার্নার হচ্ছে অন্যতম। ডিক টার্নার নিউক্লিয়ার রিয়্যাক্টরের বিশেষজ্ঞ। নিজে নতুন ধরনের রিয়্যাক্টর ডিজাইন করেছে, সেটি আপাতত ফোভেস কাজ করছে। জাহিদের কাজ ছিল জ্বালানি তৈরি করার জন্য ইউরেনিয়ামের আইসোটোপ আলাদা করা। একঘেয়ে রুটিন বাঁধা কাজ করতে করতে জাহিদ হাঁপিয়ে ওঠে, কিন্তু এছাড়া আর কিছু করার নেই। নিজের কাজে সে মন দিয়ে করে আনন্দ পাওয়ার চেষ্টা করে আর সব সময় সুযোগের অপেক্ষায় থাকে নির্দিষ্ট ভরের ইউরেনিয়াম 235 আলাদা করে ক্রিটিক্যাল মাস 6 করে ফেলতে পারে কিনা। পারমাণবিক বোমার জন্য ক্রিটিক্যাল মাস কত সেটি তার জানা রয়েছে, কিন্তু সে পরিমাণ ইউরেনিয়াম আইসোটোপ সে কখনোই হাতে পায় না। হাক্সির সাথে দেখা হলে হাক্সি হাসি মুখে জিজ্ঞেস করে, কী হে পদার্থবিদ, অ্যাটম বোমা তৈরি কত দূর? ফ্রিৎসির দৌলাতে জাহিদ পরিকল্পনা করার আগেই হাক্সি সেটা জেনে গেছে। কামালের কাজ ছিল রিয়্যাক্টরের কাছাকাছি। অতিকায় রিয়্যাক্টরের খুঁটিনাটি অনেক কিছু তাকে লক্ষ্য করতে হতো। কাজে ফাঁকি দেওয়ার উপায় ছিল না। ফ্রিৎসি সবসময় নজর রাখত। রিয়্যাক্টরকে বিল করে দেবার অনেকগুলি পথ কামাল ভেবে বের করেছে। হাক্সি সেগুলি সবসময় জানত। অবসর পেলে হাক্সি কামালের সাথে সেগুলি নিয়ে ঠাট্টা তামাশা করত, কারণ হাক্সি খুব ভালো করেই জানত কামাল কোনো দিনও ফ্রিৎসির চোখকে ফাঁকি দিয়ে সেগুলি কাজে লাগাতে পারবে না। জেসমিনের অবস্থা ছিল সবচেয়ে শোচনীয়। একটা নতুন ধরনের ভাইরাস নিয়ে তার গবেষণা করতে হচ্ছে। কীরকম অবস্থায় ভাইরাসগুলি কী ধরনের ব্যবহার করে তার একটি চার্ট করে তার সময় কাটে। এই ভাইরাসটি মানুষের মস্তিষ্কে আক্রমণ করে মানুষকে বোধশক্তিহীন করে ফেলে। হাক্সি কোথায় এটি ব্যবহার করবে ভেবে জেসমিনের দুশ্চিন্তার সীমা থাকে না। জেসমিন কদিন হলো আত্মহত্যা করার কথা ভাবছে। হাক্সি ফ্রিৎসির কাছ থেকে সে খবর পেয়েছে অনেক দিন আগে, তবে এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। জেসমিন যদি সত্যি সত্যি আত্মহত্যা করে তাহলে ভালোই হয়। ওকে বাঁচিয়ে রাখার আসলে কোনো প্রয়োজন নেই। কামাল আর জাহিদের চাপে পড়ে ওকে বাঁচিয়ে রাখতে হয়েছে। আস্তে আস্তে যতই দিন পার হতে লাগলো ওরা তিনজনই বোধশক্তিহীন যন্ত্র হয়ে যেতে লাগলো। জেসমিনের সাহস দিয়ে বেড়াতো কামাল, ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখার চেষ্টা করত,
কিন্তু আসলে তাতে তাতে খুব একটা লাভ হতো না। নিজেও ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী নয়। একটা অক্ষম স্থবিরতা ওদের গ্রাস করে ফেলেছিল ধীরে ধীরে। তার থেকে বুঝি কারো মুক্তি নেই। জাহিদ বুঝতে পেরেছে সে হাক্সির কাছে হেরে গেছে। অনেক অহংকার করে সে হাক্সিকে বলেছিল তার প্লুটোনিক ধ্বংস করে দিয়ে সে প্রতিশোধ নিবে, কিন্তু তার কথা সে রাখতে পারেনি। ফ্রিপসি নিখুঁতভাবে প্রতিটি চিন্তাভাবনা হাক্সিকে জানিয়ে দিয়েছে। মানুষের মনের গোপন ভাবনাটিও যখন একজন প্রতি মুহূর্তে জেনে নেয়, তখন তার মতো অসহায় বুঝি আর কেউ অনুভব করে না। জাহিদ বিষণ্ণ মুখে গোল জানালাটি দিয়ে মহাকাশের দিকে তাকিয়ে থাকে। ওই দিক দিয়ে কোটিখানিক মাইল দূরে পৃথিবীতে ফিরে যাওয়ার প্রচণ্ড আকাঙ্ক্ষা তাকে প্রতি মুহূর্তে বেঁচে থাকার প্রেরণা দিচ্ছে। এছাড়া সে বোধ করি পাগল হয়ে যেত। অবসর সময় সে হিসেব করে দেখে 2 বছর শেষ হতে আর কত দেরি। গোল জানালা দিয়ে সে নিকষ কালো অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখের সামনে পৃথিবীটা ভেসে ওঠে। তার দেশে এখন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। আকাশে কালো করে মেঘ হয়ে বিজলি চমকাচ্ছে, গুড়ু গুড়ু মেঘের ডাক। জাহিদ বাস্তবে ফিরে এলো। ঘরে দেখে কামাল। আজকাল ওদের দেখা হয় কম, কথাবার্তা হয় আরও কম। প্লুটোনিকের অন্য একজন সাধারণ অধিবাসীর সাথে কামালের পার্থক্য দিনে দিনে কমে আসছিল। সে নিজেও তেমনি একজন প্লুটোনিকের যন্ত্র হয়ে উঠেছিল। অনেক দিন পর কামালকে দেখে জাহিদের হঠাৎ করে আরও বেশি মন খারাপ হয়ে গেল। কয়েকদিন আগেও তারা দুজন একসাথে অ্যান্ড্রোমিডাতে হইচই করে বেরিয়েছে। কিরে কামাল, কিছু বলবি? জাহিদ। কামালের চোখ উত্তেজনায় জ্বলজ্বল করছে। জাহিদ ভারী অবাক হলো। প্লুটোনিকের এই একঘেয়ে জীবনে এমন কি ঘটতে পারে যা কামালকে এত উত্তেজিত করে তুলতে পারে? কামালকে জিজ্ঞেস করলো কি হয়েছে। কামাল কোনো কথা না বলে জাহিদের হাত ধরে টেনে নিয়ে গেল বাথরুমে। ফ্রিপসির জন্য প্লুটোনিকের সর্বত্র রয়েছে অজস্র চোখ আর কান, টেলিভিশন ক্যামেরা আর মাইক্রোফোন। কোন ঘরে কোথায় আছে সেটি কারো জানা নেই। কামাল অনেক খুঁজে বাথরুমের টেলিভিশন ক্যামেরাটি বের করেছিল। ডান পাশে আয়নার ঠিক নিচে ছোট্ট একটি গোল ফুটো, তার পেছনেই রয়েছে টেলিভিশন ক্যামেরা। কামাল একটি তোয়ালে দিয়ে সেটি ঢেকে দিল। তারপর ট্যাপ আর শাওয়াল খুলে পানির শব্দ দিয়ে মাইক্রোফোনটি অচল করে দিয়ে জাহিদের দিকে ঘুরে দাঁড়ালো। জাহিদ এতক্ষণ কামালের প্রস্তুতিটা দেখে ভারী অবাক হয়। কামাল এমন কি কথাটি বলবে ফ্রিপসিকে জানতে দিতে রাজি নয়? ফ্রিপসি জানে না এমন কিছুই যখন তাদের জানা নেই। কামালকে জিজ্ঞেস করলো কি বলবি? কামাল খুব নিচু গলায় বলল, আমি জেসমিনকে ভালোবাসি, তুই জানিস? শুনে জাহিদ ভারী অবাক হলো। এটি এমন কোনো বিচিত্র ব্যাপার নয়। সে নিজে প্রেম ভালোবাসার ব্যাপারে মোটেও স্পর্শকাতর নয়, কিন্তু কামালের জন্য এটি খুবই স্বাভাবিক, বিশেষ করে যখন পরিস্থিতি হঠাৎ করে তাদের এরকম অবস্থায় এনে ফেলেছে। জাহিদ অবাক হলো এই ভেবে যে এই কথাটি বলার জন্য এত সতর্কতা কেন। সে কামালের দিকে তাকিয়ে বলল, তাতে কি হয়েছে? কামাল কাপা গলায় বলল, ফ্রিপসি জানে না। জাহিদ ভীষণ চমকে উঠল, চেঁচিয়ে উঠে জিজ্ঞেস করলো, কি বললি? আস্তে, ফ্রিপসি শুনতে পাবে। আজ দুপুরে হাক্সির ঘরে গিয়েছিলাম ভেন্টিলেশন টিউব পরীক্ষা করতে। হাক্সির সাথে গল্প করে আমার সম্পর্কে ফ্রিপসির আজকের রিপোর্টটা দেখতে চাইলাম। এমনি ইচ্ছে হচ্ছিল দেখতে, কী কারণে জানি ব্যাটার মন ভালো ছিল, দেখতে দিল। আমার সম্পর্কে ভুল ভবিষ্যৎবাণী করেছে। 5টার সময় জেসমিনকে নিয়ে 6তলায় গিয়ে নিরিবিলি গল্প করব ঠিক করে রেখেছিলাম, অথচ ফ্রিপসি লিখেছে 5টার সময় তোর সাথে আলাপ করব। কিভাবে কার্বন মনোক্সাইড ব্যবহার করে হাক্সিকে খুন করা যায়। তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, তাই জেসমিনের সাথে দেখা না করে 5টা বাজতেই তোর কাছে চলে এসেছি। ফ্রিপসির তাহলে প্রেম ভালোবাসা সম্পর্কে কোনো ধারণা নেই? উত্তেজনা জাহিদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। ফিসফিস করে বলল, আমাদের আগেই এটা বোঝা উচিত ছিল। ফ্রিপসি তো যন্ত্র, প্রেম ভালোবাসা বুঝবে না। কেউ প্রেমে পড়লেই তার সম্পর্কে ভুল খবর দিবে। হ্যাঁ, কামালের চোখ জলজল করে উঠল। এই সুযোগ, ফ্রিপসি ভাবছে তোর সাথে কার্বন মনোক্সাইড নিয়ে আলাপ করছি, এই ফাঁকে একটা সত্যিকার পরিকল্পনা করে ফেল। এত তাড়াতাড়ি? ভাবতে হবে না, সময় দরকার। আর কখনো সময় নাও পেতে পারিস। জাহিদ চুল খামচে ধরে বলল, যে পরিকল্পনাই করিস না কেন, সবচেয়ে প্রথম ফ্রিপসকে বিকল করতে হবে, এছাড়া কিছু করা সম্ভব না। কিন্তু এটি সম্ভব নয়, ফ্রিপসিকে নষ্ট করা যাবে না। ভীষণ কড়া পাহারায় থাকে, নষ্ট না করে ওটাকে বিকল করা যায় না?
কামাল দু এক মুহূর্ত ভাবল, বলল, যাই। কিভাবে? ইলেকট্রিসিটি যদি বন্ধ করে দেওয়া যায়। সেটা কিভাবে করবি? কামাল মাথা চুলকালো। সবার সামনে দিয়ে ফ্রিজটির ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া একেবারেই অসম্ভব। আচ্ছা, এক কাজ করা যায় না? কি? নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা বন্ধ করে দেওয়া যায় না? তাহলেই তো প্লুটোনিকের পুরো পাওয়ার বন্ধ হয়ে যাবে। কিভাবে করবি? টার্নার ওখানে শকুনের মতো বসে থাকে। তুই তো নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইঞ্জিনিয়ার, ওখানে ঢুকে কিছু করতে পারিস না? কামাল ভাবতে থাকে। অনেকক্ষণ পরে বলে, তুই যদি টার্নারকে খানিকক্ষণ অন্যদিকে ব্যস্ত রাখতে পারিস তাহলে চেষ্টা করে দেখতে পারি। কিভাবে করবি? বলছি শোন। কামাল জাহিদকে পরিকল্পনাটা বুঝিয়ে বলতে থাকে। জাহিদ গম্ভীর হয়ে শোনে। ঠিক সেই সময় হাক্সি ছুটে আসছিল ওদের খোঁজে। ফ্রিজসি জরুরি বিপদ সংকেত দিয়েছে। বাথরুমের দরজা খুলে হাক্সি এবং তার পেছনে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নাক ভাঙা আমেরিকানটাকে দেখে জাহিদ বুঝতে পারল ওরা ধরা পড়ে গেছে। হাক্সির সরু চোখে ওদের খানিকক্ষণ লক্ষ্য করলো, তারপর কামালকে বলল, তোয়ালেটা ওখান থেকে সরিয়ে রাখো, ট্যাপগুলি বন্ধ করো। কামাল তোয়ালেটা সরিয়ে নিল, খোলা ট্যাপগুলি বন্ধ করে দেয়। এতক্ষণ পানির ঝিরিঝিরি শব্দে কান অভ্যস্ত হয়ে গিয়েছিল। হঠাৎ করে নীরবতা অস্বাভাবিক ঠেকল। হাক্সি গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, তোমরা কী নিয়ে আলাপ করছিলে? জাহিদ ভেতরে ভিতরে চমকে উঠল, কিন্তু বাইরে খুব শান্ত ভাব বজায় রেখে বলল, তোমার ফ্রিপসিকে জিজ্ঞেস করো। ফ্রিপসিকে জিজ্ঞেস করে এসেছি, তাহলে আর আমাদের জিজ্ঞেস করছো কেন? হাক্সি খানিকক্ষণ চুপ থেকে বলল, ভবিষ্যতে এরকম কাজ করবে না। কীরকম কাজ? টেলিভিশন ক্যামেরার মাইক্রোফোন এড়িয়ে যাওয়া। 2-1 মিনিটের জন্য গেলে ক্ষতি কী? সে কৈফিয়ত আমি তোমাদের দিব না। ফ্রিপসির চোখের আড়াল হওয়া চলবে না। যদি আড়াল হওয়ার চেষ্টা করো সোজাসুজি মহাকাশে ছুঁড়ে ফেলে দেব। বেশ। আর কার্বন মনোক্সাইড ব্যবহার করে খুব একটা সুবিধে করতে পারবে না। প্লুটোনিকে বিষাক্ত গ্যাস বিশুদ্ধ করার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। জাহিদ চমকে ওঠার ভান করল, তারপর মুখে একটা আশাভঙ্গের ছাপ ফুটিয়ে বলল, কিন্তু ভেতরে ভিতরে সে বিজয় উল্লাসে ফেটে পড়ছিল। হাক্সি ধরতে পারেনি, ফ্রিপসি ধরতে পারেনি। ফ্রিপসিকে বোকা ওরা ওদের মাথায় করে এক ভয়ানক পরিকল্পনা বয়ে নিয়ে যাচ্ছে। হাক্সি চলে যাওয়ার পর জাহিদ খুব ধীরে ধীরে কামালের দিকে তাকিয়ে আছে। যদি কিছু বুঝে ফেলে? কামাল জাহিদের চোখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝে ফেলল। চোখের ভাষা বুঝে নেবার মতো ক্ষমতা ফ্রিপসির নেই। তাই ফ্রিপসি জানতেও পারল না এই দুজন কী সাংঘাতিক পরিকল্পনা ছকে ফেলেছে। জাহিদ সারা রাত খুব দুশ্চিন্তায় কাটালো। ওর কাজকর্ম ভাবভঙ্গি যদি ফ্রিপসির ভবিষ্যৎবাণীর সাথে মিলে না যায় তাহলে হাক্সি সন্দেহ করতে পারে। জাহিদ খুব সাবধানে কথা বলছিল। যখন ঠিক যেমনটি করা উচিত তখন ঠিক তেমনটি করে যাচ্ছিল। অন্ততপক্ষে একটি সপ্তাহ এভাবে কাটাতে হবে। সবচেয়ে মুশকিল, কামালের সাথে এই বিষয়ের একটি কথাও বলা যাবে না। অপেক্ষা করে থাকতে হবে কখন কামালের কাছ থেকে সেই সংকেতটি আসে। হাক্সি প্রথম দুদিন খুব অস্বস্তির সাথে দেখতে পেল জাহিদ আর কামালের কথাবার্তার ভাবভঙ্গি প্রায়ই ফ্রিপসির ভবিষ্যৎবাণীর সাথে খাপ খাচ্ছে না। যদিও খুব ছোটোখাটো ব্যাপার, কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ। সে সতর্ক থাকল এবং গোপন পাহারার ব্যবস্থা করল। 3 দিনের মাথায় আবার সব ঠিক হয়ে যাবার পর সে নিশ্চিন্ত হলো, যদিও ব্যাপারটি দেখে তার বিস্ময়ের সীমা ছিল না। খাবার টেবিলে কাপে চা ঢালতে গিয়ে কামালের হাত থেকে খানিকটা চা ছলকে পড়ল। জেসমিন বিরক্ত হয়ে বলল, যেটা পারো না সেটা করতে চাও কেন? দেখি আমাকে দাও। জেসমিন চা ঢেলে দিতে থাকে। জাহিদ খুব ধীরে ধীরে কামালের চোখের দিকে তাকালো। বুঝতে পারল আজকেই ঘটবে সেই ব্যাপারটা। টেবিলে চা ফেলে দেওয়া আকস্মিক ঘটনা নয়, জাহিদকে সতর্ক করে দেওয়া। চা শেষ করে উঠে দাঁড়ালো, যার যার কাজে যাবে। প্লুটোনিকের সমস্ত শক্তি আসে 6 তলায় বসানো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের থেকে। ব্যাপারটার পুরো দায়িত্বে রয়েছে ডিক টার্নার। জাহিদ টার্নারের ঘরে নক করে ভেতরে ঢুকে পড়ল। কামাল চলে গেল রিঅ্যাক্টরের কাছে। 5-6 জন টেকনিশিয়ান এখানে সেখানে কাজ করছে। সবাই চুপচাপ, মুখে পাথরের কাঠিন্য। কামাল তার নিজের জায়গা ছেড়ে দিয়ে আরও ভেতরে চলে গেল। রিঅ্যাক্টরে আজ জ্বালানি প্রবেশ করানোর দিন। জ্বালানিগুলি প্লুটোনিকের ল্যাবরেটরিতেই ইউরেনিয়ামের বিভিন্ন আইসোটোপ থেকে আলাদা করা হয়। প্রচণ্ড তেজস্ক্রিয় সেসব জ্বালানি খুব সাবধানে রাখা হয়। টার্নার ছাড়া আর কেউ সেখানে হাত দিতে পারে না। কামাল দ্রুত হাতে স্বচ্ছ একটি পোশাক পরে নিতে থাকে। তেজস্ক্রিয় আইসোটোপের কাছে যেতে হলে এই পোশাক পরে নিতে হয়। উপরে আরও এক প্রস্থ সিলেফেনের পোশাক পরে নেওয়া নিয়ম। কামাল সেজন্য অপেক্ষা করল না। সে দ্রুত পায়ে কন্ট্রোল রুমে ঢুকে পড়ল। পরপর 3টি ভারী দরজা খুলে ভিতরে ঢুকতে হয়। শেষ দরজাটি বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল।
এতক্ষণে বাইরে নিশ্চয়ই হইচই শুরু হয়ে গেছে। ফ্রিপসি যখন দেখবে তার ভবিষ্যৎবাণীকে বুড়ো আঙুল দেখিয়ে কামাল এরকম একটা বেআইনি কাজ করে ফেলেছে, নিশ্চয়ই তখন সাইরেন বাজিয়ে সবাইকে সতর্ক করে দিবে। ডিক টার্নার যখন খবর পাবে কামাল কন্ট্রোল রুমে ঢুকে পড়েছে, তখন সে খ্যাপা কুকুরের মতো হয়ে পড়বে। বাইরে থেকে পাওয়ার বন্ধ করে দিয়ে তাকে বিপদে ফেলতে পারে। কিন্তু পরবর্তী 15 মিনিট টার্নারকে কোনো না কোনোভাবে আটকে রাখার দায়িত্ব জাহিদের। কামাল সেটা নিয়ে মাথা ঘামালো না, খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিল। জ্বালানির ছোটো ছোটো টিউবগুলি পাল্টে দিতে হবে। ওগুলি স্বয়ংক্রিয় ব্যবস্থায় রিঅ্যাক্টরের ভেতরে চলে যাওয়ার জন্য ট্রের উপরে সামনে আছে। কামাল সেগুলিকে টেনে নামিয়ে আনলো। তারপর খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিল। যদিও সে জানতেও পারল না তাড়াতাড়ি করার আর কোনো দরকার ছিল না। যার ভয়ে সে এত তাড়াহুড়ো করছিল সেই ডিক টার্নার তখন গুলি খেয়ে টেবিলের উপর উপুড় হয়ে পড়ে আছে। আর কোনো দিনও তার ওঠার ক্ষমতা হবে না। জাহিদ ডিক টার্নারের ঘরে ঢুকে একটা কাল্পনিক সমস্যা নিয়ে আলাপ জুড়ে দেওয়ার চেষ্টা করছিল। এমনিতে লোকটা নিতান্ত পাষাণ্ড হলেও পদার্থবিজ্ঞান এবং যুক্তিবিদ্যায় তার অকৃত্রিম উৎসাহ রয়েছে। সত্যি সত্যি সে জাহিদের সাথে সমস্যা নিয়ে আলাপ করতে থাকে। কিন্তু যেই মুহূর্তে ফ্রিৎসি সাইরেন বাজিয়ে দিয়ে জানিয়ে দিল কামাল হঠাৎ করে বেআইনিভাবে জ্বালানি ঘরে ঢুকে পড়েছে, তখন টার্নার লাফিয়ে উঠে দাঁড়ালো। কি করবে বুঝতে না পেরে চিৎকার করে জাহিদকে বলল, পাওয়ার বন্ধ করো। জাহিদ ঠান্ডা গলায় বলল, কেন? সাথে সাথে টার্নার বুঝে গেল ষড়যন্ত্রে জাহিদও আছে। সে নিচু হয়ে ড্রয়ার থেকে একটা ছোট রিভলভার বার করে এবং জাহিদের দিকে তাক করে। জাহিদ ভেবেছিল ভয় দেখানোর চেষ্টা করছে এবং কিভাবে আরও খানিকক্ষণ ওকে ব্যস্ত রাখা যায় মনে মনে ঠিক করছিল। কিন্তু টার্নার ভয় দেখানোর ধারে কাছেও গেল না। সোজাসুজি তাকে গুলি করে বসল। শেষ মুহূর্তে লাফিয়ে সরে যাওয়ার জন্যই হোক, টার্নারের অপটু হাতের ভুল নিশানার জন্যই হোক, জাহিদের ডান হাতের খানিকটা মাংস ছেড়ে বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো ক্ষতি হলো না। জাহিদকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি করার চেষ্টা করার সময় জাহিদ মরিয়া হয়ে টার্নারের উপর লাফিয়ে পড়েছে। রিভলভার কেড়ে নিতে গিয়ে হ্যাচকা টানে ট্রিগারের চাপ পড়ে একটা গুলি ওর মাথার ভেতর দিয়ে চলে গেছে। ফলস্বরূপ টার্নার এখন শীতল দেহে টেবিলে উপুড় হয়ে পড়ে আছে। ঠিক থেকে রক্তে চারদিক ভেসে যাচ্ছে। তা দেখে জাহিদের গা গুলিয়ে উঠছে। জাহিদ রিভলভারটা টেবিলের উপর রাখলো। বাইরে ভীষণ হইচই চেঁচামেচি শুনতে পাচ্ছে। হাক্সি তার দলবল নিয়ে ছুটে আসছে। হাক্সিও কি টার্নারের মতো দেখামাত্র গুলি করে বসবে, নাকি ওর কথা শোনার জন্য খানিকক্ষণ সময় নেবে? কামাল এতক্ষণে কি করলো কে জানে। জাহিদ রুমাল বার করে কপালের ঘাম মুছল। 2 মিনিটের ভেতর দরজায় হাক্সি এসে দাঁড়ালো, পেছনে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে, নাক ভাঙা আমেরিকানটা। জাহিদ সেকেন্ড 10 অপেক্ষা করলো না। হাক্সি এখন তাকে মারবে না, তাহলে এই যাত্রায় সে বেঁচেও যেতে পারে। খুব কষ্ট করে জাহিদ মুখে হাসি ফিটিয়ে এনে বলল, টার্নারের কাণ্ড দেখেছ? কি খামাখা গুলি খেয়ে মারা পড়লো। কি দরকার ছিল আমাকে গুলি করার? হাক্সি কোনো উত্তর দিল না। চোখ দুটিকে ছুরির মতো করে ওর দিকে তাকিয়ে রইল। হাক্সির বিশেষ নির্দেশে সবাই এসে জমা হয়েছে বড় হল ঘরে। প্রথমবার দেখা গেল হাক্সির দেহরক্ষীরা স্বয়ংক্রিয় অস্ত্র হাতে হলঘরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে। ঘরের ঠিক মাঝখানে একটা কফিনে টার্নারের মৃতদেহ। এক পাশে গম্ভীর মুখে হাক্সি, অন্য পাশে জাহিদ আর কামাল, দুজনের হাতেই হাত করা। উপস্থিত সবাই বিশেষ বিচলিত, কথাবার্তা নেই মোটেও। কৌতূহল নিয়ে অপেক্ষা করছে কি ঘটে দেখার জন্য। জেসমিনকে ভীষণ ফ্যাকাশে দেখাচ্ছে। একটা চেয়ার ধরে কোনোভাবে দাঁড়িয়ে আছে। বিস্ফোরিত দৃষ্টিতে জাহিদ আর কামালকে লক্ষ্য করছে। দেখে মনে হয় সে যেন ওদের চিনতে পারছে না। তোমরা সবাই শুনেছ, হাক্সি অনেকটা বক্তৃতার ভঙ্গিতে কথা বলা শুরু করলো। জাহিদ আর কামাল মিলে টার্নারকে হত্যা করেছে। মিথ্যা কথা, জাহিদ বাধা দিল। আমি কখনোই টার্নারকে হত্যা করিনি। আমাকে হত্যা করতে চেয়েছিল টার্নার। ফ্রিৎসকে জিজ্ঞেস করে দেখো, বেকায়দায় গুলি খেয়ে নিজেই মরেছে। হাক্সি এমন ভাব করল যে জাহিদের কথা শুনতে পায়নি। চাপা খসখসে সুরে বলে যেতে লাগলো, সে শুধু যে টার্নারের মতো প্রতিভাবান বিজ্ঞানীকে হত্যা করেছে তাই নয়, রিঅ্যাক্টরের কন্ট্রোল রুমে ঢুকেছিল বিনা অনুমতিতে। তাদের এই অবাধ্যতার শাস্তি দেওয়া হবে এখনই, এখানেই। এমন শাস্তি দেব যে পৃথিবীর মানুষ শুনতে পেলে আঁতকে শিউরে উঠবে। জেসমিন একটা আর্তস্বর করে চেয়ারে বসে পড়ল। সবাই তাকে এক নজর দেখে হাক্সির দিকে ঘুরে তাকালো। জাহিদ আল গোছে হাত তুলে ঘড়িটা দেখল। 11:30 বাজতে এখনও মিনিট কয়েক বাকি রয়েছে। হাক্সিকে আরও খানিকক্ষণ আটকে রাখতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। হাক্সি জাহিদ আর কামালের দিকে তাকিয়ে গলার স্বরে বিষ মিশিয়ে বলল, আমার দলের সর্বশ্রেষ্ঠ লোকগুলির একজনকে হত্যা করার অপরাধে শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত হও।
কি করতে চায় হতভাগাটা? জাহিদ মনে মনে ঘেমে উঠলেও বাইরের শীতল ভাব বজায় রেখে বলল, হাকসি, তুমি যদি সত্যি সত্যি টার্নারকে হত্যা করার জন্য শাস্তি দিতে চাও তাহলে শুধু আমাকেই সে শাস্তি দিতে হবে। তুমি খুব ভালো করেই জানো দুর্ঘটনা যখন ঘটেছে তখন কামাল সেখানে ছিল না। তার মানে এই নয় পরিকল্পনাটাতে কামালের কোনো ভূমিকা ছিল না। তাছাড়া কামাল হাকসির চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের তোমার বিরুদ্ধে যাবার সুযোগ দিয়েছিলে, বলেছিলে দুটি সুযোগ দিবে, তৃতীয়বার শাস্তি দিবে। তাহলে প্রথমবারে আমাদের শাস্তি দিতে চাইছো কেন? শুনবে কেন প্রথমবারেই তোমাদের শেষ করে দিচ্ছি? জাহিদ বুঝতে পারল হাকসি কি বলবে, কিন্তু মুখে কৌতূহল ফুটিয়ে জিজ্ঞেস করলো, কেন? কারণ তোমরা দুজন কি একটা আশ্চর্য উপায়ে ফ্রিপসিকে ধোঁকা দিয়েছ। ফ্রিপসি তোমাদের সম্পর্কে ভুল তথ্য দিয়েছে। তোমাদের এই ভয়ঙ্কর পরিকল্পনা সম্পর্কে আমায় কিছুই বলেনি। উপস্থিত সবাই ভয়ানক চমকে উঠল। সেখানে দেওয়াল ফেটে একটা জীবন্ত পরি বেরিয়ে এলেও বুঝি লোকজন এত অবাক হতো না। সেকেন্ড 10 সবাই দম বন্ধ করে থেকে একসাথে চেঁচামেচি শুরু করে দিল। হাকসি কঠোর স্বরে ধমকে উঠে বলল, থামো। সাথে সাথে হঠাৎ দপ করে সব আলো নিভে গেল। লোকজনের প্রচণ্ড কোলাহলের মাঝে জাহিদ শুনতে পেল ঘড়িতে ঠিক 11:30 বাজার ঘণ্টা পড়েছে। কেউ এক পা নড়বে না, তাহলে গুলি করে সবার বুক ঝাঁঝরা করে দেওয়া হবে। অন্ধকারে হারুন হাকসি নিষ্ঠুরভাবে চেঁচিয়ে উঠল, সবাই মেঝেতে হাত রেখে বসে পড়ো। মেঝে থেকে 2 ফুট উঁচু দিয়ে গুলি করা হবে। সবাই হুড়মুড় করে বসে পড়েছে। জাহিদ তার শব্দ পেল। পর মুহূর্তে এক ঝাঁক গুলি তাদের মাথার উপর দিয়ে দেয়ালে গিয়ে বিঁধল। জাহিদ মুখ টিপে হাসল। হারুন হাকসি ভয় পেয়েছে, দারুণ ভয় পেয়েছে। অন্ধকারে সে হাত বাড়িয়ে কামালের হাত স্পর্শ করে চাপ দিল। কামাল সত্যি সত্যি তাহলে জ্বালানির টিউব পাল্টে দিতে পেরেছে। 11:30টায় নতুন জ্বালানি দিয়ে কাজ শুরু করার সাথে সাথেই তাই সব কিছু বন্ধ হয়ে গেছে। একটা চাপা শব্দ করে প্লুটোনিকের নিজস্ব ডায়নামো চালু হয়ে গেল খানিকক্ষণের মধ্যেই। ধীরে ধীরে মিটমিটে ভৌতিক আলো জ্বলে উঠল। আবছা আলো ছায়াতে দেখা গেল মেঝেতে 100 লোক মাথা নিচু করে গুড়ি মেরে বসে আছে। হাকসির গোটা 4 দেহরক্ষী তাদের দিকে স্বয়ংক্রিয় অস্ত্র তাক করে আছে। জাহিদ এবং কামালের দিকে অন্য 2জন দেহরক্ষী ট্রিগারে হাত রেখে দাঁড়িয়ে আছে। হাকসি অন্ধকারে সরে গেছে অনেক ভেতরের দিকে, নিরাপদ দূরত্বে। আলো জ্বলে ওঠার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে এলো। উপস্থিত লোকদের উদ্দেশ্য করে বলল, তোমরা একজন একজন করে বেরিয়ে নিজেদের ঘরে চলে যাও। আজ তোমাদের সবার ছুটি। মনে রাখবে, ঘরের বাইরে কাউকে পাওয়া গেলে সাথে সাথে গুলি করা হবে। লোকগুলি ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। তারপর একজন একজন করে বেরিয়ে যেতে লাগলো। শেষ লোকটি বেরিয়ে যাবার পর হাকসি জাহিদ এবং কামালের দিকে এগিয়ে এলো। বলল, এটা তোমাদের কাজ না? জাহিদ দাঁত বের করে হাসল। হালকা স্বরে বলল, তোমার কি মনে হয় ভূতের? ঠাট্টা রাখো। প্রচণ্ড শব্দে হাকসি ধমকে উঠল, তোমাদের সাথে আমি তামাশা করছি না। জাহিদ শীতল স্বরে বলল, দেখো হাকসি, তুমি আর চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করো না। তোমাকে আমরা আর এতটুকু ভয় পাই না। নিউক্লিয়ার রিঅ্যাক্টর নষ্ট করে এসেছি, ওটা যদি ঠিক করতে পারো। জাহিদ একটু হাসল। হ্যাঁ, যদি তোমার টেকনিশিয়ানরা ঠিক করতে পারে শুধু তাহলে প্লুটোনিক বেঁচে যাবে। আর তা যদি পারো তাহলে সেই মুহূর্তে তোমার ওই ধুকপুকে ডায়নামোটা শেষ হয়ে যাবে। আলো, তাপ, বাতাস, খাবার পানি সব কিছুরই অভাব শুরু হয়ে যাবে। খুব বেশি হলে 10 দিন বেঁচে থাকতে পারবে। স্কাউন্ড্রেল, তোমরা বেঁচে যাবে ভাবছো? মোটেই না। জাহিদ উদারভাবে হাসে, অনেক দিন বেঁচেছি, আর বাঁচার শখ নেই। তোমাকে শেষ করে যদি মারা যায়, খোদা নির্ঘাত বেহেশতে আমাদের একটা প্রাসাদ বানিয়ে দেবে। হুরপরি, চুপ করো। তোমার কথা আমি বিশ্বাস করি না। আমি টেকনিশিয়ানদের পাঠাচ্ছি, ওরা রিঅ্যাক্টর ঠিক করবে। তারপর হাকসি দাঁত চিবিয়ে কী যেন বলার চেষ্টা করে তার আগেই কামাল হো হো করে হেসে উঠল। হাকসি, জাহিদের কথায় বিশ্বাস নাই বা করলে আমার কথা বিশ্বাস করবে? তাহলে শোনো, আমি হচ্ছে রিঅ্যাক্টর ইঞ্জিনিয়ার। আমাকে শেখানো হয় রিঅ্যাক্টর কিভাবে তৈরি করা হয় আর কোথায় কি থাকে, রিঅ্যাক্টরের কোন অংশে কি করলে সেটার কি পরিমাণ ক্ষতি হয় আমার চেয়ে ভালো কেউ জানে না। অবশ্যই টার্নার জানতো, কিন্তু বেচারা মাথা গরম করে মারা পড়ল। কামাল চুকচুক শব্দ করে খানিকক্ষণ দুঃখ প্রকাশ করল। তুমি কি বলতে চাও? এখনও বোঝনি? তাহলে শোনো, জাহিদ যখন টার্নারকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল তখন আমি কন্ট্রোল রুমে কি করেছিলাম তুমি জানো? হাকসি কি বলতে গিয়ে থেমে গেল। হ্যাঁ, ফ্রিপসি জানতো, কিন্তু রিঅ্যাক্টর ঠিক না হলে ইলেকট্রিসিটি চালু হবে না। ইলেকট্রিসিটি চালু না হলে ফ্রিপসি চালু হবে না।
আর ফ্রিপসি চালু না হলে তুমি জানতেও পারবে না আমি কি করেছি। আর সেটা যদি না জানো, কোনো দিন রিয়াক্টর চালু হবে না। কেমন মজা দেখছো? জাহিদ মুখে একটা সরল ভাব ফুটিয়ে এনে হাক্সিকে উপদেশ দেওয়ার চেষ্টা করলো। তোমার ইমার্জেন্সি ডায়নামোটার পুরো ইলেকট্রিসিটিটা ব্যবহার করে দেখো না ফ্রিপসিকে চালু করা যায় কি না। হাক্সি জাহিদের কথা না শোনার ভান করলো, কারণ সে খুব ভালো করে জানে ইমার্জেন্সি ডায়নামোর ক্ষমতা এত কম যে প্লুটোনিকের সব ঘরে আলো পর্যন্ত জ্বালাতে পারে না। সেটি দিয়ে ফ্রিপসিকে চালু করা আর ইঁদুর ছানা দিয়ে স্টিম রোলার টেনে নেওয়ার চেষ্টা এক কথা। হাক্সি সিগারেট ধরিয়ে চিন্তিত মুখে সারা হল ঘরে ঘুরে বেড়াতে থাকে। বুঝতে পেরেছে এরা দুজনে মিলে রিয়াক্টরে একটা কিছু করে এসেছে। সেটা কি ধরনের কাজ কে জানে। নিউক্লিয়ার রিয়াক্টর যথেষ্ট জটিল একটা জিনিস। এটার বিরাট যন্ত্রপাতির খুঁটিনাটির অসংখ্য ইউনিটের কোথায় কি করে এসেছে জানতে না পারলে সেটা ঠিক করা মুশকিল। এই ব্যাপারে বিশেষজ্ঞ না হলে সেটি একেবারে অসম্ভব। এই ব্যাপারে বিশেষজ্ঞ ছিল টার্নার্স। সে মরে যাওয়ার পর কামাল ছাড়া আর কেউ নেই। হাক্সি কামালের সামনে দাঁড়িয়ে বলল, তুমি যদি রিয়াক্টর ঠিক করে দাও তাহলে তোমায় আমি ক্ষমা করে দেব। ক্ষমা? কামাল খুব অবাক হবার ভান করে বলল, তুমি আমাকে ক্ষমা করবে? আমি আরও ভেবেছিলাম কি করলে তোমায় ক্ষমা করা যায়। হাতে হাত করা রয়েছে তো কি হয়েছে? ক্ষমতাটুকু যে তোমার হাতে নেই বুঝতে পারছো না? ভেবে দেখো কামাল, নির্ঘাত যন্ত্রণাময় মৃত্যু। থাক থাক, মিছিমিছি কঠিন ভাষা ব্যবহার করে লাভ নেই। আমার নিষ্ঠুর মৃত্যু হলে তোমার মৃত্যুটা কি আর মধুর মৃত্যু হবে? একটু আগে পরে এই যা, এছাড়া আর কোনো পার্থক্য নেই। প্রচণ্ড ক্রোধে হাক্সির চোখ ধকধক করে জ্বলে উঠল। চিবিয়ে চিবিয়ে বলল, বেশ, তাহলে ফোব্বাসে করে এক্ষুনি আমি পৃথিবীতে যাচ্ছি। পৃথিবীর সেরা সব রিয়াক্টর ইঞ্জিনিয়ারদের ধরে আনবো, তারপর দেখি। জাহিদ হাসি মুখে বলল, একটা পাল নিয়ে যেও। মানে তোমার ফোবস 3 মিনিটের বেশি চলবে না। ওটার রিয়াক্টর বন্ধ হয়ে গেলে আর পৃথিবীতে পৌঁছাতে হবে না। মাঝখানে মঙ্গলের উপগ্রহ হয়ে ঝুলে থাকবে, তখন পালটা নিয়ে যেতে পারো। হাক্সি রসিকতায় এতটুকু হাসির ভঙ্গি করল না। তীক্ষ্ণ দৃষ্টিতে জাহিদের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করল। সবাইকে যদি মরতে হয় চেষ্টা করে দেখব। কারো তীক্ষ্ণ দৃষ্টিতে জাহিদের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো জাহিদের কথা কতটুকু সত্যি। তারপর ক্রুদ্ধ স্বরে বলল, বেশ, কি করতে হয় আমি দেখব। সবাইকে যদি মরতেই হয় চেষ্টা করে দেখব কারো মৃত্যু যথেষ্ট যন্ত্রণাদায়ক করা যায় কিনা। বিজ্ঞানী হাক্সিকে দেখেছ, উন্মাদ হাক্সিকেও দেখেছ, নিষ্ঠুর হাক্সিকেও দেখেছ, স্যাডিস্ট হাক্সিকে দেখবে এবার। জাহিদ ভেতরে ভিতরে চমকে উঠলেও বাইরে সেটা প্রকাশ করল না। হাক্সির দুজন দেহরক্ষী হাক্সির আদেশে ওদের নিয়ে গেল দুটি ছোট খোপড়িতে। তালা মেরে রাখলো আলাদা আলাদা, পরস্পর যেন কথা না বলতে পারে কোনোভাবে। ছোট ঘরটায় শক্ত মেঝেতে শুয়ে শুয়ে জাহিদ পুরো ব্যাপারটা ভেবে দেখে। ঠিক যেরকমটি আশা করেছিল সেরকমটিই ঘটেছে। হারুন হাক্সির হাত থেকে তাসের টেক্কা চলে এসেছে তাদের হাতে। এখন ঠিকভাবে ব্যবহার করতে পারলে হয়। হাক্সি নিশ্চয়ই চেষ্টা করবে নিজের লোকজন দিয়ে রিয়াক্টর ঠিক করে ফেলতে, কিন্তু সেটা সম্ভব হবে না। কামাল অনেক ভেবেচিন্তে দীর্ঘদিনের পরিকল্পনা মাফিক রিয়াক্টর দুটিকে বিকল করেছে। কেউ যদি ঠিক করতেও পারে তাহলেও সেগুলি চালু করতে পারবে না, কারণ জ্বালানিগুলি হিসেবে যে ছোট টিউবগুলি ব্যবহার করা হবে তার ভেতর এখন আসল আইসোটোপগুলি নেই। জাহিদের ইচ্ছে হচ্ছিল আনন্দে একটু নেচে নেয়, কিন্তু সারাদিনের ধকলে ক্লান্ত হয়ে আছে, একটু বিশ্রাম নেওয়া দরকার। হাতকড়াগুলির জন্য অস্বস্তি হচ্ছিল। ঠান্ডা মেঝেতে শুয়ে থাকা ভারী ঝামেলা। তবুও কিছুক্ষণের মাঝে সে ঘুমিয়ে পড়ল। চোখে তীব্র আলো পড়তেই জাহিদ ধড়মড় করে উঠে বসল। হাতে টর্চ লাইট নিয়ে হাক্সির দেহরক্ষীরা ঘরে ঢুকেছে। জাহিদকে বেরিয়ে আসার ইঙ্গিত করল। হঠাৎ করে কি হলো বুঝতে না পেরে জাহিদ বাইরে বেরিয়ে আসে। কামালকেও ডেকে তুলে আনা হয়েছে। কি হলো? ঘুমোচ্ছিলাম, ডেকে তুললে মানে? জাহিদের কথার উত্তর না দিয়ে নাক ভাঙা আমেরিকানটা তাকে পেছন থেকে ধাক্কা দিল সামনে এগিয়ে যেতে। খাঁটি বাংলায় একটা দেশজ গালি দিয়ে সে এগোতে থাকে। হারুন হাক্সির ঘরের দরজা হাট করে খোলা। ভেতরে ঢুকেই বুঝতে পারল হাক্সি হঠাৎ করে কেন তাদের ডেকে এনেছে। ঘরের মাঝখানে একটা চেয়ারে জেসমিন বসে আছে, হাত দুটো পেছন দিকে শক্ত করে বাঁধা। জেসমিনের চোখ আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। ওদের দুজনকে দেখে সে হু হু করে কেঁদে উঠল। কামাল ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, তার আগেই ঘাড়ে প্রচণ্ড আঘাত খেয়ে মাটিতে পড়ে গেল। হাক্সির দেহরক্ষীরা ওকে তুলে ধরে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে ফেলল। জাহিদ যদিও উন্মাত্ততার কোনো লক্ষণ দেখায়নি, কিন্তু হাক্সির নির্দেশে
তাকেও একটা চেয়ারে বেঁধে ফেলা হলো। এতক্ষণ পর হাক্সির মুখের ভাব সহজ হয়ে আসে। সে হাসি মুখে অনেকক্ষণ সময় নিয়ে একটা সিগারেট ধরায়, তারপর ঠান্ডা গলায় বলে, তোমরা বুদ্ধিমান ছেলে, নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক কি করতে চাইছি। কামাল আর জাহিদ কোনো কথা বলল না, তীব্র দৃষ্টিতে হাক্সির দিকে তাকিয়ে রইল। হাক্সি ঘরে হেঁটে বেড়াতে বেড়াতে অনেকটা আপন মনে বলতে থাকে, প্রথমে ভেবেছিলাম তোমাদের উপরই পরীক্ষাটি চালাবো। কাউকে কোনো কিছু স্বীকার করানোর জন্য প্রাচীনকালে কিছু কিছু পদ্ধতি ব্যবহার করা হতো, যেমন নখের নিচে গরম সুচ ঢুকিয়ে দেওয়া, লোহার শিক গরম করে শরীরের বিশেষ বিশেষ জায়গায় ছেঁকা দেওয়া, পা বেঁধে উপর করে ঝুলিয়ে রাখা, পানির বালতিতে মাথা ডুবিয়ে রাখা ইত্যাদি। এছাড়াও আরও বিভৎস পদ্ধতি আছে, যেমন শরীর ছিঁড়ে সেখানে অ্যাসিড লেপে দেওয়া, সীসা গরম করে কানে ঢেলে দেওয়া, সাঁড়াশি দিয়ে একটা একটা করে দাঁত তুলে নেওয়া, আলপিন দিয়ে চোখ গলিয়ে দেওয়া ইত্যাদি। হাক্সি তার বক্তৃতার ফলাফল দেখার জন্য একবার আর চোখে ওদের দুজনকে দেখে নিল, তারপর আবার বলতে শুরু করলো, প্রথমে ভেবেছিলাম তোমাদের দুজনের উপরেই এই পদ্ধতিগুলি ব্যবহার করে নিউক্লিয়ার রিঅ্যাক্টর সারিয়ে নিব, কিন্তু পরে মনে হলো তোমরা যেরকম একগুঁয়ে, হয়তো দাঁতে দাঁত কামড়ে মরে যাবে তবু রাজি হবে না। তখন এই মেয়েটার কথা মনে হলো। মনে আছে প্রথম যেদিন ওকে মেরে ফেলতে চেয়েছিলাম, ওর জন্যই তোমাদের দরদ কেমন উথলে উঠেছিল। হারামজাদা, শূকরের বাচ্চা। কামালের মুখ টকটকে লাল হয়ে উঠল। মিছিমিছি কেন মুখ খারাপ করছো ইঞ্জিনিয়ার সাহেব? লাভ নেই, তার চেয়ে আমার কথা শোনো। আমি যদি তোমাদের সামনেই এই মেয়েটার গায়ে হাত দিই, তোমাদের কেমন লাগবে? যদি মনে করো নখের নিচে সুচ ঢুকিয়ে দিই কিংবা ঝুলিয়ে রেখে চাবুক মারি, মেরে দেখ না কুত্তার বাচ্চা, তোর গোষ্ঠী যদি আমি। হাক্সি হা হা করে হেসে উঠল, বলল, রক্ত গরম তোমার কামাল সাহেব, মাথা ঠান্ডা রাখো। আমি ইচ্ছে করলে এখন মেয়েটার শরীর চাকু দিয়ে চিরে ফেলতে পারি, চোখ তুলে ফেলতে পারি, দাঁত ভেঙে ফেলতে পারি। তোমাদের বসে বসে দেখতে হবে, পারবে? শুয়োরের বাচ্চা, আমার কথার উত্তর দাও, পারবে দেখতে? একটু থেমে বলল, পারবে না। এসব দৃশ্য দেখতে ভালো লাগে না, বিশেষ করে যদি সেটা কোনো পরিচিত মেয়ের উপর করা হয়। কাজে আমার প্রস্তাবটা শোনো, এই মুহূর্তে তোমরা দুজন নিউক্লিয়ার রিঅ্যাক্টর দুটি ঠিক করে দাও। যদি রাজি না হও তাহলে হাক্সি দাঁত বের যদি রাজি না হও, এই বলে হাক্সি দাঁত বের করে হাসল। জেসমিন এতক্ষণ একটি কথাও বলছিল না, এবার কান্নায় ভেঙে পড়ল। ভাঙা গলায় বলল, তোমরা ওর কথায় রাজি হও না, ও একটা পিশাচ। আমার জন্য ভেবো না, যা হবার হবে। তোমরা কিছুতেই ওর কথায় রাজি হও না। হাক্সি দু পা এগিয়ে আসে, মুখে হাসি ফুটিয়ে বলে, তোমার জন্য ভাবতে নিষেধ করছো? অত্যাচার সহ্য করতে পারবে তাহলে? জেসমিন ভীত চোখে তাকালো হাক্সির দিকে। হাক্সি আরও ঝুঁকে পড়ে ওর দিকে, হাতের সিগারেটটা তুলে ধরে বলে, পরীক্ষা হয়ে যাক একটা, দেখি কতটুকু সহ্য ক্ষমতা। খবরদার! কামালের চিৎকারে সারা ঘর কেঁপে উঠল, কিন্তু হাক্সির মুখের মাংসপেশি এতটুকু নড়ল না। হাসি মুখে সিগারেটের আগুনটা জেসমিনের গলায় চেপে ধরল। বন্ধ কর, বন্ধ কর বলছি, শুয়োরের বাচ্চা, নইলে প্রচণ্ড ক্রোধে কামাল কথা বলতে পারল না। জেসমিন শিউরে উঠে চোখ বন্ধ করল, প্রচণ্ড যন্ত্রণায় ঠোঁট কামড়ে ধরল। মুহূর্তেও সারা মুখ টকটকে লাল হয়ে ওঠে আর বিন্দু বিন্দু ঘামে ভিজে ওঠে। কুচকে ওঠে চোখের ফাঁক দিয়ে উষ্ণ পানির ফোঁটা গড়িয়ে পড়ে, আর সে প্রচণ্ড যন্ত্রণাকে সহ্য করার জন্য প্রাণপণে ঠোঁট কামড়ে ধরে। ঠোঁট ফেটে দুফোঁটা রক্ত ওর চিবুক বেয়ে গড়িয়ে পড়ল। পোড়া মাংসের একটা মৃদু গন্ধ ঘরে ছড়িয়ে পড়ল ধীরে ধীরে। কামাল চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে নিজের ভেতরে প্রচণ্ড আক্রোশটা আটকে রাখতে চাইছিল। এবারে আর সহ্য করতে না পেরে চিৎকার করে বলল, ঠিক আছে শুয়োরের বাচ্চা, আমি রাজি। হাক্সির মুখের হাসিটা আরও বিস্তৃত হলো। এই তো বুদ্ধিমান ছেলের মতো কথা। সে সিগারেটটা সরিয়ে এনে সেটাতে একটা টান দিয়ে ওদের দিকে এগিয়ে আসে। তাহলে এখনই কাজে লেগে যাও। এখন পারবো না, জাহিদ শীতল স্বরে বলল, বিশ্রাম নিতে হবে, কাল ভোরের আগে সম্ভব না। বেশ, তাহলে বিশ্রাম নাও, কাল 10টার ভেতরে আমি সব কিছু ঠিকঠাক দেখতে চাই। মামা বাড়ির আবদার পেয়েছো? একটা জিনিসের 12টা বাজাতে 2 মিনিট লাগে, কিন্তু ঠিক করতে 2 বছর লেগে যায়, জানো না? সে আমার জানার দরকার নেই। 10টার ভেতর ঠিক করে যদি না দাও, তোমাদের জেসমিনকে আস্ত দেখতে পাবে না। হাক্সি, বাজে কথা বলে লাভ আছে কিছু? যেটা অসম্ভব সেটা আমরা কেমন করে করব? তুমি যা ভাবছো আমাদের কাছে আলাদিনের প্রদীপ আছে, ইচ্ছে করবো আর অমনি হয়ে যাবে? কতক্ষণ লাগবে তাহলে? সেটা না দেখে বলতে পারবো না, 1 সপ্তাহ লাগতে পারে, বেশিও লাগতে পারে।
হাক্সি খানিকক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, ঠিক আছে, তোমাদের 1 সপ্তাহ সময় দিলাম। এর ভেতর যদি সব কিছু ঠিকঠাক করে দিতে পারো, আমি নিজে সব কিছু পরীক্ষা করে দেখব। তারপর তোমাদের জেসমিন ছাড়া পাবে। আর আমরা? তোমরা? হাক্সির মুখে ধূর্ত একটা হাসি ফুটে উঠল। তোমাদের ব্যাপার পরে। তোমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, সেগুলি বিচার না করে কিছু বলতে পারবো না। দেখো হাক্সি, জাহিদ নরম সুরে বলল, তুমি তো দেখলে আমাদের ক্ষমতা কতটুকু। ফ্রিৎসির মতো কম্পিউটারকে ঘোল খাইয়ে প্লুটোনিক প্রায় ধ্বংস করে দিয়েছিলাম। নেহায়েত জেসমিনের জন্য শেষ রক্ষা করতে পারলাম না, ঠিক কি না? হাক্সি স্বীকার করলো যে সত্যি তা হতে যাচ্ছিল। এবারে আমি আর কামাল যদি সুযোগ বুঝে নিজেদের ডান হাতের শিরাটা কেটে দিই, তাহলে কেমন হয়? মানে আমরা যদি সুইসাইড করি, তাহলে তোমার প্লুটোনিকের অবস্থাটা কি হবে? কে আর ইচ্ছে করে আত্মহত্যা করতে চায়? তবে প্লুটোনিকের রিয়াক্টর ঠিক করে দেওয়ার পর আমাদের যদি তুমি বিচারের নাম করে শেষ করে ফেলো, তাহলে আগেই সুইসাইড করে ফেলাটা কি ভালো নয়? তাতে আমরাও মরবো, তুমিও তোমার দলবল নিয়ে মরবে, জেসমিনও মারা যাবে। তবে অত্যাচারটা সহ্য করতে হবে না। আমরাই যদি না থাকি, কাকে ভয় দেখাবার জন্য ওর উপর অত্যাচার করবে? হাক্সি খানিকক্ষণ ভাবল, তারপর গম্ভীর মুখে বলল, কি চাও তাহলে তোমরা? আগে কথা দাও, রিয়াক্টর ঠিক করে দেওয়ার পর মুহূর্তে আমাদের 3 জনকে পৃথিবীতে ফেরত দিয়ে আসবে, তাহলেই আমরা কাজ শুরু করব। হাক্সি সরু চোখে জাহিদের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বেশ, কথা দিলাম। তোমার কথায় বিশ্বাস করব কেমন করে? সেটা তোমাদের ইচ্ছে, কিন্তু আমার কথাকে বিশ্বাস না করলে আর কিছু করার নেই। জেসমিন হঠাৎ চিৎকার করে বলল, ওর কথা বিশ্বাস করো না, খবরদার ওর কথা বিশ্বাস করো না। কিন্তু জাহিদ আর কামাল হাক্সির কথা বিশ্বাস করল, কারণ এছাড়া আর কিছু করার ছিল না। 1 সপ্তাহ সময় শেষ হয়ে গেছে। আর ঘণ্টাখানেক পরে জাহিদ হাক্সিকে সব কিছু ঠিক করে বুঝিয়ে দেওয়ার কথা। এই একটি সপ্তাহ জাহিদ আর কামাল প্রায় 30 টেকনিশিয়ানকে নিয়ে কাজ করেছে। যদিও রিয়াক্টরের ত্রুটিটি ছিল সাধারণ, কিন্তু কামাল টেকনিশিয়ানদের সাহায্যে পুরো রিয়াক্টর সম্পূর্ণ টুকরো টুকরো করে খুলে ফেলেছে, তারপর আবার জুড়ে দিয়েছে। ঠিক কোথায় কি জিনিসটা সারা হলো কোনো টেকনিশিয়ান বুঝতে পারেনি, বোঝার দরকারও ছিল না। এই দীর্ঘ সময়টিতে জাহিদ একটা স্ক্রুও হাত দিয়ে নেড়ে দেখেনি। সে বসে বসে দিস্তা দিস্তা কাগজে কি একটা অঙ্ক কষে গেছে। অঙ্কটির আকার আকৃতির দেখে বোঝা যাচ্ছিল কম্পিউটারে কষা উচিত ছিল। এখানে সে কম্পিউটার পাবে কোথায়? তাছাড়া অঙ্কটি সে কাউকে দেখা চায় না। 6 দিনের মাথায় সে শুধু কামালকে একটা চিরকুটে কয়েকটা সংখ্যা লিখে দিল। সেই রাতে কামাল সব টেকনিশিয়ানদের ছুটি দিয়ে একা একা অনেক রাত পর্যন্ত কাজ করেছে। প্রথমে প্লুটোনিকের রিয়াক্টরে, পরে ফোবসের রিয়াক্টরে। কি করেছে সেই জানে। ফ্রিৎসি অচল বলে হাক্সি জাহিদ আর কামালের কাজকর্মে নাক গলাতে পারছিল না, কিন্তু সে গলাতে চাইছে না। জেসমিনের খাতির আর দুজন যে রিয়াক্টর দুটি ঠিক করে দেবে, তাতে কোনো সন্দেহ নেই। কখন কি করছে না করছে সে তাতে উদ্বিগ্ন হলো না। সে শুধুমাত্র ভয় পাচ্ছিল এই অসহায় অবস্থায় পৃথিবীর মানুষ যদি তাকে আক্রমণ করে বসে। কিন্তু সৌভাগ্যক্রমে তার প্লুটোনিক আর ফোবস দুটি পৃথিবীর রাডারের চোখে অদৃশ্য। সব রকম বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ এরা শোষণ করে নিতে পারে। নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা আগেই কামাল আর জাহিদ হাক্সিকে ডেকে পাঠালো। হাক্সি হাসি মুখে সিগারেট টানতে টানতে হাজির হলো, সামনে পিছিয়ে দেহরক্ষী। ইদানিং এসব ব্যাপারে সে খুব সাবধান। কামাল কালিঝুলি মেখে শেষবারের মতো সব কিছু দেখে নিচ্ছিল। হাক্সিকে দেখে সোজা হয়ে দাঁড়ালো। সব ঠিক হয়েছে? কামাল হাক্সির প্রশ্নের উত্তর না দিয়ে বলল, আগে জেসমিনকে ছেড়ে দাও। তারপর হাক্সি পকেট থেকে চাবি বের করে ছুড়ে দিল একজনকে, জেসমিনকে ঘর খুলে নিয়ে আসার জন্য। ঘণ্টাখানেকের ভেতরেই জেসমিনকে নিয়ে সে ফিরে এলো। এই কদিনে জেসমিন বেশ শুকিয়ে গেছে। রুক্ষ চুল, চোখের কোণে কালি, চেহারায় আতঙ্কের একটা ছাপ পাকাপাকিভাবে পড়ে গেছে। হাক্সি কামালকে বলল, বেশ, এবারে দেখাও। কামাল এতটুকু না নড়ে বলল, তুমি আমাদের কি কথা দিয়েছিলে মনে আছে? কি কথা? প্লুটোনিক আর ফোবাসের রিয়াক্টর দুটি ঠিক করে দিলেই আমাদের 3 জনকে ছেড়ে দেবে। বলেছিলাম নাকি? কামাল মুখ শক্ত করে বলল, হ্যাঁ বলেছিলে। বলে থাকলে নিশ্চয়ই ছেড়ে দেব। তার আগে আমাকে দেখাও তোমরা রিয়াক্টর দুটি ঠিক করেছো। দেখাচ্ছি, কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে তো? সে দেখা যাবে বলে হাক্সি এগিয়ে গিয়ে কামালকে ধাক্কা দিয়ে সরিয়ে সুইচ প্যানেলের সামনে দাঁড়ায়। বিভিন্ন সুইচ অন করে সে রিয়াক্টরটি চালু করার আয়োজন করে। মিনিট 3 ভেতরে রিয়াক্টরটি চালু হয়ে ঘরে ঘরে তীব্র উজ্জ্বল আলো জ্বলে ওঠে। এয়ার কন্ডিশনের গুঞ্জন শোনা যায়।
প্লুটোনিকে প্রাণ ফিরে আসে। হাক্সির মুখে হাসি ফুটে উঠল। সব কিছু পরীক্ষা করে সে ভারী খুশি হয়ে ওঠে। কামালের পিঠ চাপড়ে দিয়ে বলে, ভালো কাজ করেছো হে ছেলে, এবার চলো ফোবাসটি দেখে আসি। দাঁড়াও। জাহিদের গলার স্বর শুনে হাক্সি থমকে দাঁড়ালো। বলল, কি? ফোবসে কামালের সাথে আমি আর জেসমিনও যাব। তুমি ওটা চালু করে আমাদেরকে পৃথিবীতে রেখে আসবে। হাক্সি এমন ভাব করলো যেন কথাটি বুঝতে পারেনি। আমার কথা বুঝেছ? না। হাক্সি ধূর্তের মতো হাসল। তোমাদের সত্যি সত্যি পৃথিবীতে রেখে আসবো এই ধারণা কেমন করে হলো? কামাল চমকে উঠে বলল, মানে খুব সহজ। হাক্সির মুখ নিষ্ঠুর হয়ে ওঠে। তোমাদের সাহস খুব বেড়ে গেছে। ভেবেছিলে আমাকে ভয় দেখিয়ে কাজ উদ্ধার করবে। হাক্সি ভয় পেতে অভ্যস্ত নয়। যদি কেউ ভয় দেখাতে চায়। স্কাউন্ড্রেল! কামাল তীব্র স্বরে চিৎকার করে উঠল, বেঈমান, মিথ্যুক! কামাল! হাক্সি সরু চোখে ওর দিকে তাকালো। তোমার উদ্ধত্তের শাস্তি তুমি পাবে। আমি নিজের হাতে তোমায়। হঠাৎ কামাল পাগলের মতো হেসে উঠল। বিকৃত মুখে হাসতে হাসতে বলল, হাক্সি, নিজেকে খুব বুদ্ধিমান ভেবেছিলে আমরা তোমায় বিশ্বাস করেছি? আমরা? জাহিদ হঠাৎ আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার করে উঠল, কামাল! কামাল জাহিদের দিকে তাকালো, তারপর চুপ করে গেল। সুদূর মুখ থেকে হাসিটুকু মুছে গেল না, বরং আরও বিস্তৃত হয়ে উঠল। কামাল কি বলতে চাইছিল হাক্সি বুঝতে পারল না। এক পা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি বলতে চাইছিলে? কিছু না। হাক্সির চোখ ধকধক করে জ্বলে উঠল। তুমি বলছিলে তোমরা আমায় বিশ্বাস করনি, তার মানে নিশ্চয়ই কিছু একটা করেছো। বলো কি করেছো? বলবো না। তার মানে কিছু একটা করেছো? না। হাক্সির চেহারা ভয়ঙ্কর হয়ে ওঠে। ছোট হয়ে যাওয়া সিগারেটটা হাতে নিয়ে সে জেসমিনের দিকে এগিয়ে যায়। তারপর জেসমিনের চুলির মুঠি ধরে নিজের কাছে নিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই সে তার গালে জ্বলন্ত সিগারেট চেপে ধরে। জেসমিন আত্মচিৎকার করে উঠল। কামাল ঝাঁপিয়ে পড়তে চাইছিল, কিন্তু তার আগেই দুদিক থেকে ধরে ফেলল হাক্সির দেহরক্ষীরা। বন্ধ কর হারামজাদা, আমি বলছি। হাক্সি সিগারেট সরিয়ে নিল। কামাল অপ্রকৃতিস্থের মতো বলল, শুধু তুই শুনবি? অন্যদেরও ডাক। আমি শুনলেই চলবে। তুমি বলো। কামাল জাহিদের দিকে তাকালো। বলল, জাহিদ। বলেই দিই, কোনো ক্ষতি হবে না, সময় তো নেই, কিছু করতে চাইলেও করতে পারবে না। জাহিদ চিন্তিত মুখে বলল, বলতে তো হবেই, নইলে বেচারি জেসমিন শুধু শুধু কষ্ট পাবে। ঠিক আছে, আমি বলছি। জাহিদ হাক্সির দিকে তাকিয়ে হাসল, বলল, নিউক্লিয়ার রিয়্যাক্টর কিভাবে কাজ করে নিশ্চয়ই তুমি জানো। চেন রিয়াকশন কন্ট্রোল করার জন্য ক্যাডমিয়াম রড থাকে। কি যদি ক্যাডমিয়াম রড কেটে ছোট করে দেয় তাহলে কি হবে জানো নিশ্চয়ই। চেন রিয়াকশন শুরু হবে ঠিকই, কিন্তু কন্ট্রোল করা যাবে না। যে চেন রিয়াকশন কন্ট্রোল করা যায় না তাকে বলে অ্যাটম বোমা। কি বলতে চাইছো তুমি? তোমরা রিয়্যাক্টরে? হ্যাঁ, আমরা প্লুটোনিক রিয়্যাক্টরের ক্যাডমিয়াম রড কেটে ছোট করে দিয়েছি। কাজেই এই রিয়্যাক্টরটা আসলে একটা অ্যাটম বোমা হয়ে গেছে। অনেক কষ্ট করে হিসাব করে বের করতে হয়েছে ঠিক কতটুকু কেটে নিলে 10 মিনিট পরে বিস্ফোরণটি ঘটে। বন্ধ করার উপায় নেই, তার আগেই 10 মিনিট পার হয়ে যাবে। 10 মিনিট! হাক্সি ঘড়ির দিকে তাকালো, তারপর জাহিদের দিকে তাকালো তীব্র চোখে। সান অফ বিচ! ব্লক হেডেড ফুল! কেন মিছিমিছি গালিগালাজ করছো? এখন সবাই মিলে মারা যাব। মাথা গরম করে লাভ কি? অনেক লোক মেরেছ তুমি হাক্সি। পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে তুমি অনেক মহাকাশযান ধ্বংস করেছ। এখন দেখো মরতে কেমন লাগে। আর 2-1 মিনিট, তারপর তুমি তোমার দলবল নিয়ে চলে যাবে নরকে, আর আমরা স্বর্গে। হঠাৎ হাক্সি ধরে রাখা জেসমিনকে ছেড়ে দিয়ে দুপা এগিয়ে গেল। তারপর চিৎকার করে দেহরক্ষীদের বলল, আমার যারা লোকজন রয়েছে তাদের খবর দিয়ে 10 সেকেন্ডের ভিতরে ফোবসে চলে এসো। আমরা ফোবসে করে এক্ষুনি প্লুটোনিক ছেড়ে চলে যাব। কামাল হিংস্রভাবে বলল, না, তুই কিছুতেই ফোবস চালু করতে পারবি? ওটা চালু হতে 5 মিনিট সময় নেয়। হাক্সি কামালের দিকে তাকিয়ে বলল, তুমি কিছুই জানো না ছোকরা, ফোবস 5 সেকেন্ডে চালু করা যায়। তোমরা মরো। নিজেদের তৈরি অ্যাটম বোমায় নিজেরা মরে শেষ হয়ে যায়। আমি বেঁচে থাকতে জন্মেছি, শেষ পর্যন্ত বেঁচে থাকব। সে দ্রুত ছুটে গেল সিঁড়ি বেয়ে ফোবসের দিকে। জাহিদ একটা দীর্ঘশ্বাস ফেলল। জেসমিন মুখ ঢেকে বসে পড়ল সেখানে। 30 সেকেন্ডের ভেতর হাক্সি তার লোকজন নিয়ে ফোবসে করে পালিয়ে গেল। প্লুটোনিকে রয়ে গেল শুধুমাত্র বিভিন্ন স্থান থেকে ধরে আনা নির্দোষ নিরীহ বিজ্ঞানী আর টেকনিশিয়ানরা। প্লুটোনিক আর 1 মিনিটের ভিতর ধ্বংস হয়ে যাচ্ছে খবর পেয়ে অধিকাংশ লোকই পাগলের মতো হয়ে গেছে। হিস্টোরিয়াগ্রস্তের মতো দাপাদাপি করছে অনেকে। অল্প কয়েকজন হাঁটু গেড়ে শেষবারের মতো প্রার্থনা করছে। চোখ দিয়ে পানি বের হচ্ছে টপ টপ করে। দেয়ালে টাঙানো মস্ত স্ক্রিনটা হঠাৎ আলোকিত করে
সেখানে হাক্সির চেহারাটা ফুটে উঠল। ফোবস থেকে সে প্লুটোনিকের সাথে যোগাযোগ করছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমাদের কেমন দেখায় তাই দেখতে চাইছি। দেখো, জাহিদ হাক্সির দিকে তাকিয়ে হাসল। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে আমি কেমন হাসতে পারি দেখেছ? তাই দেখছি দুঃখ থেকে গেল তোমাদের দুজনকে নিজের হাতে শেষ করতে পারলাম না, তাহলে দেখতাম কিভাবে হাসি বের হয়। আমারও একই দুঃখ, তোমায় নিজ হাতে মারতে পারলাম না। হাক্সি হো হো করে হেসে উঠল। নিজ হাতে বা পরের হাতে কোনোভাবেই হাক্সিকে কেউ মারতে পারবে না। এক সেকেন্ড হাক্সি, একটা খুব জরুরি কথা মনে হয়েছে। কি? তোমায় বলেছিলাম না প্লুটোনিকের নিউক্লিয়ার রিয়্যাক্টরে ক্যাডমিয়াম রড কেটে ওটাকে অ্যাটম বোমা বানিয়ে দিয়েছি? আসলে একটা ছোট ভুল হয়ে গেছে। ফোবস বলতে আমি ভুলে প্লুটোনিক বলে ফেলেছিলাম। হাক্সি ভয়ঙ্কর মুখে বলল, মানে? মানে প্লুটোনিকের রিয়্যাক্টর ঠিকই আছে, ফোবসের রিয়্যাক্টর আসলে অ্যাটম বোমা হয়ে গেছে। তুমি তোমার দলবল নিয়ে অ্যাটম বোমার উপরে বসে আছো, এক্ষুনি ফাটবে ওটা 10 পর্যন্ত গোনার আগে। প্রচণ্ড ক্রোধ, দুঃখ, হতাশা আর আতঙ্কে হাক্সির মুখ ভয়াবহ হয়ে উঠল। কি যেন বলতে চাইলো, গলা দিয়ে শব্দ বেরোলো না। আবার কি যেন বলতে চাইলো, তারপর বিকৃত মুখে হাঁটু ভেঙে সে ফোবসের ভেতর বসে পড়ল। টেলিভিশনের পর্দা হঠাৎ করে কেঁপে উঠে স্থির হয়ে গেল। ঝুলিয়ে রাখা কাউন্টারগুলি কক কক শব্দ করে বুঝিয়ে দিল কাছাকাছি কোথাও একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটেছে। জাহিদ একটা নিঃশ্বাস কামালের দিকে তাকালো, তারপর দুজনের দিকে তাকিয়ে হাসল। বেঁচে গেলাম, তাহলে আমরা বেঁচে গেলাম, পৃথিবীও বেঁচে গেল। যাই বলিস না কেন, অভিনয়টা দারুণ হয়েছিল। বিশেষ করে ওই পাগলের মতো হেসে উঠে তুই যখন বললি থাক আর বলতে হবে না, তুই নিজেও কিছু কম করিসনি। দুজনেই হো হো করে হেসে উঠে জেসমিনের কাছে এগিয়ে যায়। প্লুটোনিকের সবাই তখন ওদের কাছে ছুটে এসেছে প্লুটোনিক কিভাবে রক্ষা পেল এবং হাক্সি কিভাবে ধ্বংস হলো জানার জন্য। কামাল আর জেসমিনকে সবাই অভিনন্দন নেওয়ার দায়িত্ব দিয়ে জাহিদ হাক্সির নিজের ঘরে চলে এসেছে। এখানে পৃথিবীর সাথে যোগাযোগ করার বিশেষ ব্যবস্থা রয়েছে, যেটা এতদিন শুধুমাত্র হাক্সি নিজে ব্যবহার করতে পারত। সুইচ অন করে জাহিদ চুপচাপ অপেক্ষা করতে থাকে। পৃথিবী থেকে প্রায় 2 কোটি মাইল দূরে, কাজে মিনিট 4 সময় লাগবে। বাইরে আনন্দ ফুর্তির ঢেউ বইছে। বন্ধ ঘরেও মাঝে মাঝে চিৎকারের শব্দ চলে আসছিল। জাহিদ আপন মনে হাসে। কিছুক্ষণের মাঝে কামালের মতো একটা কাঠগোয়ার লোক পপুলার হিরো হয়ে গেছে। স্ক্রিনে আবছা পৃথিবীটা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে। জাহিদ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে পৃথিবী, তার স্বাদের পৃথিবী। তাকিয়ে থাকতে থাকতে কি এক অজানা আবেগে ওর বুকের ভেতর যন্ত্রণা হতে থাকে, চোখে পানি জমে আসে। ঘরে কেউ নেই, তবু জাহিদ এদিক ওদিক তাকিয়ে চোখের পানি মুছে ফেলল। তারপর মাইক্রোফোনটা টেনে নিল নিজের দিকে।